সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে উত্তপ্ত জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। অধিবেশনের জাতীয় জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণী প্রশ্ন উত্তর পর্বে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি উত্থাপন করেন। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, বিরোধী দলের সংসদ সদস্যরা অসাংবিধানিকভাবে সংস্কার পরিষদের শপথ নিয়েছেন। গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য আগে সংবিধান সংস্কার করতে হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। অধিবেশনে সংবিধান সংস্কার বিল উত্থাপন দিনের আনুষ্ঠানিক কার্যসূচিতে না থাকলেও আগেই অনুমান করা হয়েছিল প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদের আলোচনায় থাকবে সংবিধান সংস্কার পরিষদ গঠন ইস্যুটি। ফ্লোর দেব, তবে এখন দিনের কর্মসূচি অনুসারে যেটি আগে নির্ধারিত আছে আমরা কন্টিনিউ করি। এই ফ্লোরটা না, প্লিজ লিসেন টু মি। এই ফ্লোরটা আজকের দিনের মধ্যে যদি দেন, আমি এখন কথা বলতে চাই না। প্রথম ঘণ্টায় প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তুলে ধরেন শপথের ৩০ দিনের মধ্যে পরিষদ গঠনের বিষয়টি। সংসদ নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। আমার বিষয়টা এখানে কনসার্নের। আজকে ৩০তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। জানান, এই অধিবেশনে সংবিধান সংশোধন বিল আনতে পারা যাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিরোধী দলের নেওয়া শপথ অসাংবিধানিক বলেও মনে করেন তিনি। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির আর্টিকেল 72 অনুসারে কনস্টিটিউশনের অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন এবং তিনি বলেছেন, যেহেতু দুইটি কাজ বাদে বাকিগুলো সব প্রাইম মিনিস্টার রিকমেন্ডেশনে প্রেসিডেন্ট করে থাকেন এবং একইভাবে এই সংসদের আহ্বানও তিনি করেছেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই ৯,০০০ ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাশ করেছেন তাদেরকে আমরা এই ৯,০০০ ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির জন্য সরকার নতুন করে আবেদন গ্রহণ করবে বলেও জানান শিক্ষামন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। সাধারণ ভোক্তাদের কাছে জ্বালানি তেল বিক্রি এবং ফিলিং স্টেশনে তেল দেওয়ার সীমা তুলে নেওয়া হয়েছে। এখন থেকে সকল ভোক্তা তার প্রয়োজন মতো জ্বালানি তেল নিতে পারবেন। বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদেরকে কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি তেলের সকল বিধি নিষেধ তুলে নেওয়া হয়েছে। 3টি কারণে এই বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানান তিনি। ঈদ যাত্রা সফল করা, কৃষি সেচ নির্বিঘ্ন করা এবং কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতি যতদিন এই চাপ সহ্য করতে পারবে ততদিন দাম বাড়ানো হবে না। বড় মৌসুম পর্যন্ত যাতে কোনো ঘাটতি না হয় সেজন্য সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথেও আলোচনা চলছে। রাশিয়ার তেল অন্য দেশের মাধ্যমে আনা যায় কিনা তা নিয়েও আলোচনা হচ্ছে। মানহীন, ভেজাল, নকল ও অনিরাপদ খাদ্য আমদানি ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্যাব। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস অনুষ্ঠানে এমন দাবি জানায় সংগঠনটি। ভোক্তা অধিকার নিশ্চিতে সরকার গত 1 মাসে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি অভিযোগ করে ভোক্তা অধিকার জানায়, সরকারি ব্যবসায়ীদের সিন্ডিকেটে ঢুকে গেছে কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠছে। আগে সরকারিভাবে ভোক্তা অধিকার দিবস পালিত হলেও গত 2 বছর ধরে দিবসটি পালন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপদ ও বিষমুক্ত খাদ্য নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব, কিন্তু সরকার তা পালনে ব্যর্থ হচ্ছে। মানববন্ধন শেষে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাব। মিছিলটি হাইকোর্ট হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পবিত্র ঈদ উল ফিতরের এখনও প্রায় 1 সপ্তাহ বাকি থাকলেও ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে যাত্রীদের উপচে পড়া ভিড়। তবে ছিল না কোনো বিড়ম্বনা। রেল স্টেশনে প্রবেশের টিকিট প্রদর্শন বাধ্যতামূলক থাকায়
স্বস্তিতে ট্রেনে উঠতে পেরেছেন যাত্রীরা বলছেন ঈদের আগ মুহূর্তে অতিরিক্ত ভিড় ও যাত্রাপথের সম্ভাব্য ভোগান্তি এড়াতে অনেকেই আগে ভাগে বাড়ির পথে রওনা দিয়েছেন। নির্ধারিত সময়ে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। রেলওয়ে সূত্র জানায় আজ পর্যন্ত কোনো ঈদ স্পেশাল ট্রেন ছাড়েনি। তবে দেশের বিভিন্ন বিভাগীয় রুটে সারাদিনে কমলাপুর রেল স্টেশন থেকে মোট ৩৯টি ট্রেন ছেড়ে যাওয়ার কথা। এদিকে গাবতলী, মহাখালী সহ অন্যান্য বাস টার্মিনালে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। তবে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও করছেন কেউ। দখল দূষণে বিলীন হয়েছে দেশের বিভিন্ন স্থানের ছোট বড় খাল। নানা সময়ে দখলদারদের তালিকা প্রকাশ করেও পরিস্থিতির খুব বেশি উন্নতি হয়নি। এসবের মধ্যে কাল উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলার কাহারোল থেকে শুরু হয়ে একযোগে দেশের 53 জেলায় চলবে এই কর্মসূচি, যার মাধ্যমে খালের নাব্যতা ও ঐতিহ্য ফেরানোর চেষ্টা করা হবে। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। 2023 সালে খুলনা জেলা প্রশাসন, খুলনা সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে খুলনা মহানগরীর পার্শ্ববর্তী 29টি খাল এবং ময়ূরী নদীর অবৈধ দখলদারদের তালিকা প্রকাশ করে। তবে অজানা কারণে সেই অবৈধ দখলদারদের উচ্ছেদ অভিযান আর এগোয়নি। বরং নদী আর খাল খননের নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বিগত সরকারের প্রভাবশালীদের বিরুদ্ধে। কিছু মানুষের খাল জমি দিছে, যারা অনেকে পাওয়ার উপযোগী, অনেকে পাওয়ার উপযোগী না, নিয়ে তাদের কাগজপত্র করে নিয়ে তারা এখন দখলে আছে। কিছু আপনার ভরাট হয়েছে, কিছু আপনার খাল আছে। খুলনা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, দখল হওয়া নদী ও খাল উদ্ধার তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এটি আমাদের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ, এই খালগুলো উন্মুক্ত করা, দখলমুক্ত করা এবং এর পানিটাকে স্বচ্ছ রাখা। এদিকে 16 মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া খাল খননের মধ্য দিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশব্যাপী খাল খনন কর্মসূচি। এতে একযোগে দেশের 53 জেলার অস্তিত্ব সংকটে পড়া খাল খনন করা হবে, যার মাধ্যমে শুষ্ক মৌসুমেও পানি সরবরাহ পাবে স্থানীয়রা। পানির সংখ্যাটা একটু বাড়বে, যেমন লিয়ার শর্ট হয়, লিওয়ারটা একটু বাড়বে, ক্ষেত খামারে পানি দেওয়ার সুবিধা হবে। গভীরভাবে খাল হলে তো ওখান দিয়ে বন্যাটা চলে যেতে পারবে, বাসায় আসতে পারবে না, আমাদের ওই মাছ চাষ করতে পারবো, হাঁস মুরগি পালন করতে পারবো। প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচির উদ্বোধন ঘিরে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। পরে দিনাজপুরের ফরিদপুর কবরস্থানে তার মরহুম নানা নানি ও খালা বেগম খুরশিদ জাহান হকের কবর জিয়ারত শেষে এক সুধী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। মাননীয় প্রধানমন্ত্রী এই কাহারোলের এই শাহপাড়া যে খাল, এই খাল পুনর্খনন উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুভ সূচনা করবেন এবং একই সাথে বাংলাদেশের 53টি জেলায় আমাদের এই কর্মসূচি একই দিনে শুরু হবে। সোমবার থেকে কার্যক্রম শুরু হয়ে পর্যায়ক্রমে সারা দেশে প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করবে সরকার। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। গোয়েন্দা জালে অবশেষে ধরা পড়ল প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয়দানকারী প্রতারক আব্দুস সালাম। সকালে আগারগাঁও পানির ট্যাঙ্ক এলাকায় সালামের বাসভবনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোয়েন্দা পুলিশ জানায়, আব্দুস সালাম দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় ব্যবহার করে আসছিল। ভুয়া পরিচয়ের আড়ালে তিনি অবৈধ আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরে নিয়োগ বাণিজ্য এবং সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়। বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় 10 কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাই চালান পণ্য সহ বিল্লাল হোসেন নামে একজনকে আটক করেছে বিজিবি। সকালে যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিজলি, বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি, আমরাখালী চেকপোস্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে 1.5 কেজি ক্রিস্টাল মেথ আইস, 2 বোতল এলএসডি ও 100 বোতল উইনসেরেক্স কফ সিরাপ ও বিভিন্ন চোরাই পণ্য সহ একজনকে আটক করেছে বিজিবি। মৌলভীবাজারে বিভিন্ন হাওরে দিন দিন কমছে দেশীয় প্রজাতির মাছ। এতে হতাশ স্থানীয় জেলেরা। মৎস্য বিভাগ বলছে, ডিমওয়ালা মাছ নিধন ও বিল শুকিয়ে মাছ ধরায় কমছে উৎপাদন। মৌলভীবাজার থেকে এসএম উমেদ আলীর পাঠানো রিপোর্ট। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি।
এই হাওরের অবস্থান মৌলভীবাজারের 3টি এবং সিলেটের 2টি উপজেলা নিয়ে। হাওরে মোট ৩৯,৩২৩ হেক্টর জমিতে রয়েছে ছোট বড় মিলে 238টি বিল। হাকালুকি হাওর ছাড়াও এই জেলায় রয়েছে আরও 6টি হাওর। আশঙ্কার কথা হলো হাওরে দিন দিন কমে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন। জেলেদের অভিযোগ, ডিমওয়ালা মাছ নিধন এবং প্রতি বছর উজান থেকে নেমে আসা ঢলের সাথে পলিমাটি এসে হাওর ও বিল ভরাট হওয়ার কারণে মাছের উৎপাদন কমছে। তরতাজা বিলর মাছ উঠবো, ফালাইবো মাছে, আর এই মাছটা নিয়ে খাইতে মনের একটা স্বাদ থাকবো, আর খাওয়ার তো আর একটা স্বাদ থাকবোই হাওরের মাছ। হাওরের মাছটা হইলে তরতাজা মাছ, নিজের সচকে দেখা জাল দিয়া তারা মাছটা নিয়ে মাছ ধরিয়া তারা যখন ডাক দেয় বা ডাক বেচের, তখন আমরা কিছু মাছ কিনিয়া নেই আমরা নিজেরা খাওয়ার লাগিয়া। আগলান তো মাছ নাই, যে আমরা ব্যবসা করি আর যে মাছের চাহিদা আছে এই চাহিদা মাছ তো নাই। প্রতি বছর এই চক্কা বিলে আমরা বড় মাছ নেই, গোয়াল নেই, গাগর নেই, সব কিছু নেই। জুড়ি নদী এইদিকে খন্টিনালা নদী যেটা এটা খুলিয়া দেওয়ার কারণে বালু আইয়া ইকানো ফরিয়া বিল ভরাট হয়ে গেছে একটা সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হইল মাছর ফোনা সরকার থেকে যেটা দেওয়া হয়, যে টাইমে দেওয়ার কথা, যে প্রজাতির ফোনা দেওয়ার কথা, এগুলা দেওয়া হয় না। মৎস্য বিভাগ বলছে বিল শুকিয়ে মাছ ধরার কারণে দেশীয় প্রজাতির মাছের বংশ ধ্বংস হচ্ছে, আর এতে কমছে মাছের উৎপাদন। যারা লিজ নেয় তারাও ঠিক পাইল ফিশারিতে উদ্বুদ্ধ কম হচ্ছে এবং তারা প্রত্যেক বছরই মাছ ধরে। আইনগতভাবেও তাদেরকে পাইল ফিশারি করতে আসলে ওইভাবে বাধ্যবাধকতা করতে পারতেছি না। তো এটি আমার মনে হয় আইনেও একটা সংশোধনী আনা যেতে পারে, যে বিলগুলো বড় আছে সেগুলো পাইল ফিশারি করা বাধ্যতামূলক। বিলের লিজ শর্ত অনুযায়ী 3 বছর পর মাছ আহরণের পরামর্শ মৎস্য কর্মকর্তাদের। এনটিভি নিউজ ডেস্ক। জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। রাষ্ট্রপতির আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিরোধী দল অসাংবিধানিক কাজ করেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলমান সংকট সংসদের সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর গণভোট এবং ঐক্যমত্য কমিশন নিয়ে বিএনপি সরকার দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার বিল উত্থাপন কর্মসূচিতে না থাকলেও প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন করতে হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় সে করেননি। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। সংসদ অধিবেশনের পর বিরোধী দলীয় নেতা জানান, সংবিধান সংস্কার পরিষদ সংকটের সমাধান সংসদেই করতে হবে। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে, কিন্তু আমরা ওইটা চাই নাই। এ নিয়ে ক্ষোভ জানান 11 দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ হা না ভোটের মাধ্যমে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
29শে মার্চ 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে 74 পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়। তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এই রায়টি লিখেছেন। এর আগে গত 20 নভেম্বর আপিল বিভাগ এই রায়টি দেন। এ রায়ের ফলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান ফিরলেও এই সংক্রান্ত বিধান পুনরুজ্জীবিত হলেও এখনই তা কার্যকর হচ্ছে না। পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ বলেছেন, চতুর্দশ নির্বাচন থেকে এই ব্যবস্থা কার্যকর হবে। 1996 সালে বিএনপি সরকারের আমলে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন হয়েছিল। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দিলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ হয়। দেশের 42টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এই সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে। এদিকে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে 12টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য জনপ্রতি 5,000 টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। মশক নিধন সহ অবকাঠামো উন্নয়নে সিটি কর্পোরেশন এলাকাকে আরও গতিশীল করতে শহরের যানজট দূর করা সহ দখলদারিত্ব রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়েছেন নবনিযুক্ত 5 সিটি কর্পোরেশনের প্রশাসকরা। সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত শেষে এই কথা জানান তারা। বলেন, আসন্ন বর্ষাকে সামনে রেখে ডেঙ্গু মোকাবেলায় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে সব সিটি কর্পোরেশন। খণ্ডকালীন সময়ে দায়িত্ব পালনের কথা জানিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। এদিকে জেলা পরিষদের কাজে গতি আনয়নের লক্ষ্যে দেশে 42টি জেলা পরিষদের নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তথ্য জানানো হয়েছে। বিএনপি সংস্কার বিরোধী আজকের সংসদ অধিবেশনেই তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিএনপি গণভোট মানে কি না তা জাতির কাছে পরিষ্কার করারও দাবি জানান তিনি। রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আল্লামা সাইদি ফাউন্ডেশন আয়োজিত মানবিক এবং শান্তিময় সমাজ গঠনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ উপেক্ষা করে সংবিধানকে নিজেদের মতো ব্যবহার করছে বিএনপি। গণভোটের রায় অনুযায়ী সংস্কার না হলে রাজপথ এবং সংসদে গণপ্রতিরোধ গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ফ্যাসিস্ট আমলে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ বিচারিক হত্যাকাণ্ডের শিকারদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। অনুষ্ঠানে ঢাকায় সাইদি ফাউন্ডেশন প্রতিষ্ঠারও কথা জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। যে সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে অন্তরের ভিতরে আমার খুব ভীষণভাবে তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপরি তারা বলার চেষ্টা করছে, যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে। গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি। সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখবো। আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে। এবারের অমর একুশে বইমেলার পর্দা নামছে রাতে। গত 26 ফেব্রুয়ারি শুরু হওয়া বইমেলা 18তম দিনে এসে রাত 9টায় শেষ হবে। বইমেলার শেষ দিনে তাই দুপুর থেকে পাঠক দর্শনার্থীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, আবার কেউ বন্ধু বান্ধব বা প্রিয়জনের সঙ্গে বইমেলায় এসেছেন পছন্দের বই কিনতে। তবে মেলা সংক্ষিপ্ত হওয়ায় আশানুরূপ বিক্রি না করতে পারায় হতাশ প্রকাশকরা। এবারের মেলায় 1,500-এর বেশি নতুন বই এসেছে। শেষ দিনে বার্জার প্যাভিলিয়নে ইনি মিনি রং চিনি নামের বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী এবং প্রধান বিপণন কর্মকর্তা সালাউদ্দিন আহমেদ।